হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করব সেটা যথাক্রমে আরআরবি ইন মানে যে রেলওয়ে গ্রুপ ডি পার্সপেক্টিভে যে আমরা কোশ্চেনের সিরিজটা নিয়ে এসেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে আগের ভিডিওতে আমি বলেছিলাম ডেলি একটা করে ভিডিও আসবে, যেখানে যেহেতু আমাদের যে সেকশনগুলো কমপ্লিট হয়ে গিয়েছে তার উপরে অ্যাকচুয়ালি আমরা সাবজেক্ট যে সাবজেক্টগুলো বিশেষ করে বায়োলজি আর কেমিস্ট্রির মধ্যে আমাদের কমপ্লিট হয়ে গেছে, তাই আগে আমরা বায়োলজির এই যে যেটি গ্রুপ ডিকে টার্গেট রেখে এলপি টেকনিশিয়ান এবং জেইতে যে পরীক্ষায় কোশ্চেনগুলো এসেছিলো তার উপরে আমরা বিভিন্ন কোশ্চেন্সগুলো দেখব। এবং এই সিরিজটা হয়ে যাওয়ার পর, মানে এই সাবজেক্ট বেসিসে এই সিরিজটা হয়ে যাওয়ার পর আমরা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন্স দেখব। এখন যে কোশ্চেন্সগুলো দেখছি সেগুলো অ্যাকচুয়ালি অল যে কোশ্চেনগুলো এসছে বায়োলজিতে সেইগুলো আমরা বিভিন্ন পরীক্ষাতে যেগুলো এসছে, বিশেষ করে টেকনিশিয়ান, এনটিপিসি, যেই এগুলোতে আমরা স্টেপ বাই স্টেপ দেখে যাবো। যেমন আজকের আমাদের ভিডিওটা, এটা আমাদের সেকেন্ড ভিডিও, যেখানে আমরা আগের ভিডিওতে আমরা 25টা কমপ্লিট করেছি। এই ভিডিওতে আমরা মোটামুটি ওরকম 25টা কমপ্লিট করে আমাদের 50টা কোশ্চেন কমপ্লিট করব। আর হয়তো একটা ভিডিও হবে যেটা জেইর অ্যাকচুয়ালি বায়োলজির উপরে, ঠিক আছে। তারপরে আমরা শুরু করবো যেমন ধরো টেকনিশিয়ানে অনেক কোশ্চেন আছে, প্রায় যে ঠিক 200-250-এর উপরে কোশ্চেন আছে। সেখানে ওই রকম 4-5টা বা 7-8টা ভিডিও হয়তো হতে পারে, ঠিক আছে। এবং এই ভিডিওগুলো করার উদ্দেশ্য এটাই যে আমি শর্ট করে ভিডিও বানাচ্ছি এই কারণে, যাতে তোমাদের ব্যাপারটা বুঝতে বা পড়তে সুবিধা হয়। কারণ দেখো, লং ভিডিও বানিয়ে আলটিমেট কোনো লাভ নেই। যে ঠিক 2 ঘন্টা 3 ঘন্টার ভিডিও আমি বানিয়ে দিতে পারি, বাট সেখানে কিন্তু পড়ার ইন্টেন্সিটি থাকে না। আলটিমেট একটা টাইমের পর কনসেন্ট্রেশন ব্রেক করে, ঠিক আছে। কিন্তু আমি যে এই জিনিসগুলোকে পার্ট করে দিচ্ছি, এতে অ্যাকচুয়ালি যে ঠিক রিভিশন দিতে এই সুবিধা হবে। এবং আমি এই আফটার ভিডিও কমপ্লিট করার পর সবকটাকে আমি কম্পাইলেশন করে একটা যে ভিডিও আপলোড করে দেবো, সেটা নিয়ে চাপ নেই। বাট সেক্ষেত্রে জানি না লং ভিডিওতে কতটা প্রফিট হয়। তো এবং এর সমস্ত পিডিএফ তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে যথাক্রমে আপলোড করি, তোমরা তো দেখেছই। আর এর সাথে যেটা আমাদের ক্লাস 10-এর যে ফিজিক্স, যে মানে ক্লাস 10 এবং 9-এর যে ফিজিক্সের সেকশনটা ইনসিআরটি থেকে বাকি আছে, সেটা আমরা কন্টিনিউ করব। যেখানে আমাদের লাইট যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা মোটামুটি আজকের হয়তো আমি ভিডিও আনতে পারি লাইটের উপর। এরপর লাইটের পর সাউন্ড আসবে এবং সবশেষে আমরা ধরবো অ্যাকচুয়ালি মেকানিক্সটা, ঠিক আছে। যেহেতু আমাদের ইলেকট্রিসিটি এবং ম্যাগনেট এই দুটো চ্যাপ্টার ইম্পর্টেন্ট যেটা হয়ে গিয়েছে, এবং তারপর ওই ফিজিক্স কমপ্লিট হওয়ার পর তার আমি বিভিন্ন নিউমেরিক্যালসগুলো যেগুলো পরীক্ষায় আসে সেগুলোর উপরে কোশ্চেন্স করাবো। তারপরে অ্যাকচুয়ালি আমরা স্টেপ বাই স্টেপ এগোবো। তাহলে চলো এই ভিডিও কন্টিনিউ করি, লেটস স্টার্ট। প্রথম কোশ্চেন চলে আসছে, বলা হচ্ছে যে মেন্ডেল হ্যাড সিলেক্টেড গার্ডেন পি for certain favorable reasons. Which of the following is not reason for his choice? Record his experiments. মেন্ডেল কিছু অনুকূল কারণের জন্য বাগানের মটর গাছ নির্বাচন করেছিলেন, কিন্তু কোনটার জন্য তিনি কোনটি তার পরীক্ষার জন্য নির্বাচনের কারণ নয়। প্রথমত প্রথম কারণগুলোর মধ্যে ছিল দে প্রডিউস মেনি অফস্প্রিং, একদম ঠিক আছে। সেকেন্ড কারণ বলছে যে দে ক্যান বি সেলফ পলিনেটেড অ্যান্ড ক্রস পলিনেটেড, একদম ঠিক আছে। দে হ্যাভ ইজিলি অবজার্ভ ট্রেটস, এটা একদম ঠিক আছে। মানে এটা অ্যাকচুয়ালি যেটা ভিজুয়ালি অবজার্ভড ক্যারেক্টারগুলো এর মধ্যে যে দেখা যায়, সেই জন্য তিনি চয়েস করেছিলেন। আর লাস্টেরটা অ্যাকচুয়ালি বলছে দে হ্যাভ এ লং জেনারেশন টাইম, না এটা একদম ঠিক নেই। এগুলো সঙ্গে 1 বর্ষজীবী হয়ে থাকে, এদের টাইম পিরিয়ড হয়ে থাকে 1 বর্ষজীবী, মানে এরা 1 বছরের মধ্যেই ফল দিয়ে মারা যায়। 1 বর্ষজীবী হয়ে থাকে মটর গাছ। এটা এসেছিলো কবে? আরআরবি জেইতে এসেছিলো যথাক্রমে 17/12/2024, ঠিক আছে। আশা করি কোশ্চেনটা বুঝতে পেরেছো। তারপরে কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন, যেখানে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং কল্ড ইম মোটাইল জার্ম সেল। তাহলে জার্ম সেল অ্যাকচুয়ালি 2 ধরনের হয়, একটা ফিমেল গ্যামেট আর মেল গ্যামেট। তো সেখানে তার মধ্যে মেল গ্যামেটটাকে বলা হয় অ্যাকচুয়ালি যেটি মোটাইল জার্ম সেল, ঠিক আছে। এবং যেটা মানুষের ক্ষেত্রে বলা হয়, মানুষের ক্ষেত্রে যেটা অ্যাকচুয়ালি স্পার্ম হয়ে থাকে, যেটা অ্যাকচুয়ালি মোটাইল হয়ে থাকে, ঠিক আছে। এবং আর আরআরবি যেই এসেছিল 16 তারিখে এসেছিলো, 16/12/2024 মোটামুটি এসেছিলো। এবং এখান থেকে তো এমব্রায়ো, জাইগোট এগুলো তো জানোই। তারপরে চলে আসছে পরের স্লাইডে, বলা হচ্ছে পোলেন গ্রেন আর ট্রান্সফার টু হুইচ পার্ট অফ দ্য পিস্টিল। পিস্টিল মানে যাকে বলা হয় গর্ভকেশর, গর্ভকেশরের কোন অংশে অ্যাকচুয়ালি পোলেন গেন ট্রান্সফার করে থাকে, গর্ভকেশরের কোন অংশে পোলেন গেন ট্রান্সফার করে থাকে। সেক্ষেত্রে আমরা
এই গর্ভকেশর যেটা বলেছিলাম, গর্ভকেশরের মোটামুটি যে পার্টগুলো আছে তার মধ্যে ফার্স্ট পার্ট হচ্ছে বলা হয় ওভ্যারি। ওভ্যারি ওভ্যারি মানে কি, বলা হয় গর্ভাশয়। ওভারি মানে হলো গর্ভাশয়। দেন চলে আসছে স্টিগমা। যখনই চলে আসবে স্টিগমা, গর্ভমুণ্ড। এই ম দিয়ে মনে রাখবে, মোটামুটি থাকবে ম, গর্ভমুণ্ড। আর যদি বলা হয় স্টাইল, এটা হলো গর্ভদণ্ড। এখন এই গর্ভমুণ্ডে এক ধরনের স্টিকি মানে আঠালো পদার্থ থাকে, যেটা অ্যাকচুয়ালি এই পোলেন গ্রেনকে ধরতে সাহায্য করে। সেক্ষেত্রে বলা হয় যে পোলেন গ্রেন ট্রান্সফার হয় কোথায়, বলা হয় স্টিগমাতে। এবং এটা আমরা একটা ছবি দেখবো, মানে অ্যাকচুয়ালি ওই যে লাইনটা দেখবো, এটা আগে দেখিনি কোথাও, কবে এসেছিলো, আরআরবি যেইতে এসেছে 17/12/2024। তার পরের স্লাইড, এবং যেমন হচ্ছে এইটা বলা হচ্ছে যে এখানে আমরা দেখছি যে পোলেন নিডস, প্রথমত দ্য পোলেন নিডস টু বি ট্রান্সফার ফ্রম দ্য স্ট্যামেন টু স্টিগমা। স্ট্যামেন থেকে স্টিগমাতে ট্রান্সফার হয়। সেক্ষেত্রে কি হয়, মোটামুটি স্ট্যামেন থেকে স্টিগমা ট্রান্সফার হয় এবং পোলেন অকার ইন দ্য সেম ফ্লাওয়ার, তখন তাকে বলা হয় সেলফ পলিনেশন। যদি সেটা একই ফুলের মধ্যে এই ট্রান্সফারটা হয়, তখন তাকে বলা হয় স্বপরাগযোগ। আবার যদি অন্য ফুলের ক্ষেত্রে সম্পন্ন হয়, এক ফুল থেকে অন্য ফুলে, তখন তাকে বলা হয় ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ। দ্য ট্রান্সফার অফ দ্য পোলেন ফ্রম ওয়ান ফ্লাওয়ার টু অ্যানাদার ফ্লাওয়ার অ্যাচিভ বাই দ্য লাইক ওয়াইন্ড, ওয়াটার অ্যান্ড অ্যানিমালস। এই বিভিন্ন অ্যানিমালসের মাধ্যমে এগুলো ক্যারি হয়ে থাকে। ঠিক আছে, এখন এইটাকে বলা হয় স্টিগমা। এখানে অ্যাকচুয়ালি স্টিকি টাইপের হয়ে থাকে, যেখানে এসে পোলেন গ্রেনটা অ্যাড হয়। তার যেটি পরের স্লাইডে চলে যাবো, যে কী কোশ্চেন আছে, বলে 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে দ্য জেনেটিক কনস্টিটিউশন অফ এ চাইল্ড গেটিং অ্যান এক্স বিয়ারিং স্পার্ম। সেক্ষেত্রে কি হয়ে থাকে, এক্স বিয়ারিং স্পার্ম যখন পায়, সেক্ষেত্রে কি হয়ে থাকে, দ্য ফাদার উইল বি ফ্রম দ্য ফাদার, এক্স বিয়ারিং স্পার্ম ফ্রম দ্য ফাদার, বাবা থেকে এক্স বিয়ারিং স্পার্ম যখন পায়, শুক্রাণুপ্রাপ্ত শিশুর জেনেটিক সংরচনা কি হতে পারে। সেক্ষেত্রে 46ও হবে না। যখনই বাবার থেকে এক্স পাচ্ছে, মা থেকে তো এক্স পাই, প্রথমত একজন ফিমেল আর একজন মেল, মা থেকে যদি এক্স পায় আর বাবা থেকে যদি ওয়াই পায়, তাহলে সেক্ষেত্রে মোটামুটি ওটা হবে কি এক্স ওয়াই, 44 প্লাস এক্স ওয়াই, টোটাল কত হলো 46। আর যদি মার থেকে এক্স এবং বাবার থেকেও এক্স পায়, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এক্স এক্স হবে এবং প্লাস 44 হবে। তার মানে এখানে যেহেতু এক্স পাচ্ছে, সেটা 44 এক্স এক্স হবে। ওকে, আরআরবি যেই দেশ ছিল 18/12/2024। যাই হোক, তারপরে স্লাইডে চলে যাই, যেখানে আমরা দেখবো এখানে এই ব্যাপারটা একটুখানি এক্সপ্লেন যদি করে দিই। ওই এটা তো জানোই, আগের দিন আমি এটা ব্যাখ্যাও দিয়েছি। তো ওই যেটি মহিলাদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম সঠিক জোড়া আছে, এবং বলা হয় সেক্স ক্রোমোজোমের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম থাকে দুটো। আর যেটিকে পুরুষদের ক্ষেত্রে এটা অসমভাবে থাকে, বিশেষত একটা এক্স থাকে একটা ওয়াই থাকে। এবং ক্রোমোজোমগুলো মোটামুটি মহিলাদের ক্ষেত্রে ক্রোমোজোমগুলো হলো এক্স এক্স, পুরুষদের ক্ষেত্রে এক্স ওয়াই। এই হলো, এটা বংশ নির্ধারণে সাহায্য করে থাকে। ঠিক আছে, তারপরের স্লাইডে চলে যাই। বলা হচ্ছে যে 5 নম্বরটা হলো কি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু অ্যাবাউট দ্য বলা হয় ফ্র্যাগমেন্টেশন। ফ্র্যাগমেন্টেশন সম্পর্কিত কোনটা ঠিক না। তো ফ্র্যাগমেন্টেশন মানে আমরা কী জেনেছিলাম, ফ্র্যাগমেন্টেশন মানে হলো যে বিভেদীকরণ হয়ে থাকে। তো ফ্র্যাগমেন্টেশনের ক্ষেত্রে এই বলা হয় খণ্ডীভবন, ফ্র্যাগমেন্টেশন মানে হলো খণ্ডীভবন, বলা হয় খণ্ডীভবন একমাত্র হয়ে থাকে কার, স্পাইরোগাইরা। এক্ষেত্রে ইট রিকোয়ার দ্য অর্গানিজম টু মাল্টিসেলুলার, এটা যে মাল্টিসেলুলার হতে হবে এটা ঠিক আছে। এর মধ্যে বলছে কোনটা ঠিক নয়, ইচ ফ্র্যাগমেন্ট ক্যান গ্রো ইন দ্য কমপ্লিট ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, প্রত্যেকটা খণ্ড থেকে এটা অ্যাকচুয়ালি স্পাইরোগাইরার ক্ষেত্রে হয়ে থাকে, প্রত্যেকটা খণ্ড থেকে নতুন নতুন জীব তৈরি হয়, এটাও ঠিক আছে। 3 নম্বর বলা হচ্ছে দ্য ব্রেকিং দ্য অর্গানিজম ইন্টু পার্টস। হ্যাঁ, এটা তো ব্রেকিং দ্য ইন্টু পার্টস হবে, তবেই তো ইন্ডিভিজুয়াল তৈরি হবে। আর ইট ইজ এ ফর্ম অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন না, এটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে পড়ে, ওকে। এটা কবে এসছে, আরআরবি যেইতে এসছে মোটামুটি 18/12/2024। যাই হোক, তারপরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে এই দেখবো আমরা ওই যে পুরো ডিটেলসটা। এটা অ্যাকচুয়ালি কী হয়ে থাকে, মাল্টিসেলুলার তো হয়ে থাকে, তবে এটা ইন্ডিভিজুয়াল তৈরি হবে। আর ইট ইজ এ ফর্ম অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন না, এটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে পড়ে, ওকে। এটা কবে এসছে, আরআরবি যেইতে এসছে মোটামুটি 18/12/2024। যাই হোক, তার পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে এই দেখবো আমরা ওই যে পুরো ডিটেলসটা অ্যাকচুয়ালি, এটা অ্যাকচুয়ালি কী হয়ে থাকে,
ইন মাল্টিসেলুলার অর্গানিজমের ক্ষেত্রে রিলেটিভলি এই বডি অর্গানাইজেশনের ক্ষেত্রে রিপ্রোডাকশনটা হয়ে থাকে স্পাইরোগাইরা এর মধ্যে অন্যতম। দেহটা মোটামুটি আফটার ম্যাচুরেশনের পর খণ্ড খণ্ডে বিভক্ত হয়, প্রতিটা থেকে দেহখণ্ড তৈরি হয়। ব্যাস এই টোটালটা এখানেই দেওয়া আছে এর মধ্যে, এবং এটা যে ঠিক ডিটেলসের মধ্যে এটা দেওয়া আছে। A basic strategy of the multicellular organism is that different cell types of perform different specialized function, মানে প্রত্যেকটা কোষের মানে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা করে কোষ রয়েছে অ্যাকচুয়ালি, সিস্টেম আছে যাকে বলা হয়। তারপরে চলে আসে 6 নম্বর, বলা হচ্ছে ইস্ট রিপ্রোডিউস থ্রু হুইচ অ্যাসেক্সুয়াল মোড অফ দ্য রিপ্রোডাকশন। ইস্ট অ্যাকচুয়ালি কোন মোডের মানে কোন অজনজন পদ্ধতির মাধ্যমে জনন সম্পন্ন করে দেয়, সেটা অ্যাকচুয়ালি বার্ডিং পদ্ধতি। বার্ডিং পদ্ধতিতে আরেকটা করে, সেটা হলো হাইড্রার একটা নির্দিষ্ট দিকে অ্যাকচুয়ালি এটা হাইড্রা করে থাকে, এটা অ্যাকচুয়ালি বার্ডিং পদ্ধতির মাধ্যমে ইস্ট সম্পন্ন করে থাকে। ঠিক আছে, এটা আরআরবি যেইতে এসছে 17-12 এসছে অ্যাকচুয়ালি। এটা দেখবো আমরা প্রথমত এই অর্গানিজম যেখানে হাইড্রা অ্যাকচুয়ালি একটা নির্দিষ্ট তলে বিভাজিত হয় এবং নির্দিষ্ট দিকে বিভাজিত হয়, রিপিটেড আউটগ্রোথ হয় ডিউ টু দ্য রিপিটেড সেল ডিভিশন অ্যাট ওয়ান স্পেসিফিক সাইট, এটা নির্দিষ্ট অংশে, এবং সেক্ষেত্রে দ্য বার্ডস ডেভেলপ ইন্টু টিনি বা টাইনি অ্যান্ড হোয়েন বলা হয় ফুললি ম্যাচিওর। যখন এটা ফুললি ম্যাচিওর হয় তখন এটা এখান থেকে কাট হয়ে যায়, কাট হয়ে গিয়ে মোটামুটি আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্টভাবে বাঁচে। ওকে, আমরা চলে যাই পরের স্লাইড। বলা হয় 7 নম্বরে বলা হচ্ছে যে এর মধ্যে কোনটা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এজেন্ট অফ দ্য ডিসপার্সাল অফ সিড। তো ডিসপার্সাল অফ সিডের আমরা কী কী দেখলাম, এয়ার দেখলাম, এয়ারের মধ্যে ওয়াইন পড়ছে, ওয়াইন দেখলাম, বার্ড অ্যান্ড অ্যানিম্যাল, আদার অ্যানিম্যাল রয়েছে। তো সেক্ষেত্রে ইভেন যে ঠিক ওয়াটার, এই এয়ারের জায়গায় অ্যাকচুয়ালি ওয়াইনটা লিখে এখানে এই জায়গাটা ওয়াটার হবে, বাট এখানে কিন্তু সানলাইট নেই, সানলাইট এটা হবে না, অ্যান্সার হবে ওইটা। আরআরবি যেইতে এসছে তখন 16/12/2024 এসছে, যাই হোক 7 নম্বর কোশ্চেন। তারপরে চলে আসছে পরের স্লাইডে 8 নম্বর, হুইচ প্রসেস ইনসিওর হাফ অফ দ্য অ্যামাউন্ট অফ দ্য ডিএনএ রিপ্রোডাক্টিভ সেলস অ্যাজ কম্পেয়ার টু নন রিপ্রোডাক্টিভ সেলস। কোন প্রক্রিয়ায় প্রজনন কক্ষে অপ্রজনন কোষকের সাথে তুলনায় অর্ধেক পরিমাণ ডিএনএ নিশ্চিত হবে। মানে অ্যাকচুয়ালি যে কোন সেল ডিভিশনে অ্যাকচুয়ালি যেটা অ্যাকচুয়ালি মিওসিস হয়, সেটা অ্যাকচুয়ালি হয়ে থাকে কোথায়, জার্ম সেলে হয়। জার্ম সেলে সবসময় এন সংখ্যক ক্রোমোজোম থাকে। এটা অ্যাকচুয়ালি কোন প্রসেসের মাধ্যমে হয়, এটা অ্যাকচুয়ালি মিওসিস পদ্ধতিতে সম্পন্ন হয়। আর যেটা মাইটোসিস, এটা কোথায় হয়, এটা বডি সেলে হয়, এখানে অ্যাকচুয়ালি ক্রোমোজোমের সংখ্যা কী থাকে, নির্দিষ্ট থাকে। ঠিক আছে, এটা দিয়ে কোশ্চেন আসতে পারে এবারে। আরআরবি যেইতে এসছে মোটামুটি 18/12/24। তারপরে স্লাইডে চলে যাই 9 নম্বর, বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং মোডস অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ইজ ইউজড বাই ইউনিসেলুলার অর্গানিজম। অ্যাকচুয়ালি এককোষী জীবদের ক্ষেত্রে কোন ধরনের অযৌন জনন হয়ে থাকে, অ্যাকচুয়ালি অযৌন জনন সম্পন্ন হয়ে থাকে। ওকে, আমাদের চলে আসছে, বলা হয় রিজেনারেশন তো পুনরুৎপাদন হবে না। রিজেনারেশন কার হয়ে থাকে, রিজেনারেশন হাইড্রা প্ল্যানেরিয়া, এটা হয়ে থাকে যেরকম হাইড্রা অ্যান্ড প্ল্যানেরিয়া। ঠিক আছে, আর ফ্র্যাগমেন্টেশন কার হয়ে থাকে, স্পাইরোগাইরা। স্পোরুলেশন কার হয়ে থাকে, রাইজোপাস। তাহলে বাইনারি ফিশন কার হয়ে থাকে, অ্যামিবা। না, বাইনারি ফিশন হয়ে থাকে যেরকম ঠিক লিজম্যানিয়া এককোষী, তো এর মধ্যে বাইনারি ফিশন হয়। আর যেটা অ্যামিবা, ওদের ক্ষেত্রে মোটামুটি নর্মাল ফিশন হয়ে থাকে, ইউনিটারি ফিশন হয়ে থাকে অ্যামিবা। আর যদি বলে প্লাজমোডিয়ামের ক্ষেত্রে মাল্টি ফিশন হয়, মাল্টিপল ফিশন হয়ে থাকে প্লাজমোডিয়ামের ক্ষেত্রে মাল্টিপল ফিশন হয়ে থাকে। ঠিক আছে, এটা আরবি যেই দিয়েছে তখন 18/12/2024, যাই হোক। তারপরে চলে আসছে আমরা 10 নম্বর কোশ্চেন, বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রাইমারি মোড প্রাইমারি রিজন হোয়াই অল মাল্টিসেলুলার অর্গানিজম ডু নট রিপ্রোডিউস বাই ফ্র্যাগমেন্টেশন পদ্ধতির মাধ্যমে প্রজনন হয় না কেন, মেন কারণটা কি যার জন্য ফ্র্যাগমেন্টেশন প্রজনন হয় না। দেয়ার সেল আর লুজলি অর্গানাইজড, এটা ঠিক আছে। দে হ্যাভ স্পেশালাইজ সেল আর অর্গানাইজড, অ্যাকচুয়ালি করে না কেন, তাই তো। দে হ্যাভ সেল ইন্টু টিস্যু অ্যান্ড অর্গানস, ফ্র্যাগমেন্টেশন পদ্ধতিতে প্রজনন করে না। হুইচ অফ দ্য ফলোয়িং প্রাইমারি রিজন, তো মাল্টিসেল অর্গানিজম, হ্যাঁ বলা হয় যে বহুকোষী জীবগুলো কেন ফ্র্যাগমেন্টেশন পদ্ধতির মাধ্যমে করে না, এদের সেল লুজলি অর্গানাইজড, এটা একদম ঠিক নয়। ঠিক আছে,
তারপরে বলা হচ্ছে দে হ্যাভ স্পেশালাইজ সেল অর্গানাইজড যে টিস্যু অ্যান্ড অর্গান, এটা একদম ঠিক। দে আর ইউনিসেলুলার, মাল্টিসেলুলার বলে দিচ্ছে, তাহলে আবার ইউনিসেলুলার গল্প আসছে না। দে হ্যাভ এ র্যান্ডম অ্যারেঞ্জমেন্ট অফ দ্য সেল, এটাও আসছে না, এটা সুনির্দিষ্টভাবে থাকে, সেই জন্য এদের পার্টিকুলার সেলে পার্টিকুলার কাজ হয়। আরবি যেই দিয়েছিল এরকমের 17/12/2024, ঠিক আছে। তারপরে স্লাইডে কোশ্চেনে চলে যাই, যেখানে বলা হচ্ছে যে সেলফ পলিনেশন অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম কোশ্চেন যা দেখছি কিন্তু ওই এই যে রিপ্রোডাকশন চ্যাপ্টার থেকে প্রচুর কোশ্চেন এসেছে অ্যাকচুয়ালি। এই যে 50টা কোশ্চেনের মধ্যে আমরা যে কমপ্লিট করতে চলেছি তার মধ্যে ম্যাক্সিমাম কিন্তু এই রিপ্রোডাকশন আর যে হেরিডিটি থেকে কোশ্চেন এসেছে অ্যাকচুয়ালি। সেলফ পলিনেশন ইজ এ পসিবল অনলি ইন, তাহলে সেলফ পলিনেশন অ্যাকচুয়ালি সম্পন্ন হয় কোথায়? সেলফ পলিনেশন সম্পন্ন হয় যেরকম হচ্ছে বলা হয় বাইসেক্সুয়াল ফ্লাওয়ার ইন দ্য বোথ স্টেমেন অ্যান্ড পিস্টল ম্যাচুরিং, না এক্ষেত্রে সেলফ পলিনেশন হয় না, এক্ষেত্রে ক্রস পলিনেশন হয়ে থাকে। তারপরে চলে আসছে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার উইথ দ্য পিস্টল ম্যাচুরিং ফার্স্ট, না। ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার উইথ দ্য স্ট্যামেন ম্যাচুরিং ফার্স্ট, না। বাইসেক্সুয়াল ফ্লাওয়ার উইথ বোথ স্ট্যামেন অ্যান্ড পিস্টল ম্যাচুরিং অ্যাট দ্য সেম টাইম, তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কী হয়, সেলফ পলিনেশন সম্পন্ন হতে পারে, ঠিক আছে। একটাই ফুলে যে ঠিক পুংকেশর এবং গর্ভকেশর, স্ট্যামেন এবং পিস্টিল যে ঠিক দুটো থাকবে। স্ট্যামেন মানে পুংকেশর আর পিস্টিল মানে বলা হয় গর্ভকেশর। আরবি যেই দিয়েছে রকমের 16/12/2024, যাই হোক। তারপরে স্লাইডে খুলে যাই, বলা হয় 12 দাগের এই 11 দাগের কোশ্চেনে, সেটা হলো কি, ওই যে পুংকেশরকে যখন আমরা স্পর্শ করি এক ধরনের হলুদাভ পথ আমাদের হাতে লাগে, সেটা কি, সেটা অ্যাকচুয়ালি ওই পরাগ রেণু বলা হয়। পরাগ রেণু অ্যাকচুয়ালি স্ত্রী জননাঙ্গে প্রবেশ করে ওই গর্ভাশয়, এর মধ্যে কি গর্ভকেশরের স্ফীত তলদেশটাকে বলা হয় গর্ভাশয়, লম্বাটে অংশটিকে গর্ভদণ্ড, প্রান্তীয় অংশটিকে বলা হয় গর্ভমুণ্ড, ওই স্টাইল স্টিগমা যে ব্যাপারটা হচ্ছে ওভারি, গর্ভমুণ্ডটা আটালো হয় যেটা স্টিকি টাইপের হয়, গর্ভাশয়টা ডিম্বক সমন্বিত হয়ে থাকে, প্রতিটা ডিম্বকের মধ্যে থাকে ডিম্বাণু, পরাগরেণু থেকে সৃষ্ট ডিম্বকস্থিত কোষগুলো মিলিত হয়, তার ফলে মিলনের ফলে তৈরি হয় জাইগোট, জাইগোট বা যাকে বলা হয় ভ্রূণাণু, সেটা বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদ তৈরি করতে পারে, এই হচ্ছে ব্যাপার। ওকে, আর সেলফ পলিনেশন এখানে কী হয়, পুংকেশর থেকে পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তরিত, যদি পরাগরেণু একই ফুলে ঘটে তখন থেকে বলা হয় স্বপরাগযোগ, আর যদি আলাদা ফুলে ঘটে তখন থেকে বলা হয় ক্রস পলিনেশন বা ইতর পরাগযোগ, ঠিক আছে। তারপরে চলে আসছি আমরা, বলা হয় 12 দাগের কোশ্চেন, বলা হয় হুইচ সায়েন্টিস্ট এস্টাবলিশড দ্য ল অফ দ্য ইনহেরিটেন্স। এই ল অফ দ্য ইনহেরিটেন্স মানে গ্রেগর জন মেন্ডেল, এই নিয়ে আর কোনো বিতর্ক নেই। আরবি যেইতে এসেছে তখন 17/12, যাই হোক। তারপরে চলে আসছে হোয়াই মাইট সার্জিক্যাল ফ্যামিলি প্ল্যানিং মেথড বি রিস্কি ইফ নট ডান কারেক্টলি, দে ক্যান লিড ইনফেকশন অর কমপ্লিকেশন, একদম ঠিক আছে। দে মাইট প্রিভেন্ট অভিউলেশন, না এটা প্রিভেন্ট অভিউলেশন বন্ধ করে না। দে মে কজ হরমোনাল সাইড এফেক্ট, না হরমোনাল সাইড এফেক্ট করে না। বাট দে ক্যান ইনক্রিজ ফার্টিলিটি, না ফার্টিলিটি বাড়ায় না, বাট ইনফেকশন অথবা এই কমপ্লিকেশন থাকতে পারে, যেটা অ্যাকচুয়ালি ফ্যামিলি প্ল্যানিংয়ে অনেকটা বাধা দিতে পারে। আরবি যেই দিয়েছে এরকম হচ্ছে 16/12/2024। তারপরে চলে আসছি, বলা হয় 14 দাগ। 14 দাগে কী বলা হচ্ছে, হোয়াট ইজ দ্য রোল অফ দ্য ওভারি ইন দ্য প্রসেস অফ দ্য ফার্টিলাইজেশনের ক্ষেত্রে ওভারির কাজ কি? ওভারি অ্যাকচুয়ালি বলা হয় গর্ভাশয় কী করে থাকে, টু প্রডিউস দ্য এক্সেল তৈরি করে থাকে, যেটা অ্যাকচুয়ালি এক্সেলের মাধ্যমে এক্সেল যখন ওভাম এক্সেল তৈরি করে, যেটা অ্যাকচুয়ালি স্পার্মের সাথে ওই বা স্পাম বা মেল গ্যামেটের সাথে যখন মেল জার্ম সেলের সাথে যখন মেশে তখন অ্যাকচুয়ালি ফার্টিলাইজেশন সম্পন্ন করে জাইগোট তৈরি করতে পারে। এটা প্রডিউস পোলেন, না পোলেন তৈরি করে না। স্টোর মেল গ্যামেটস, না। ইট প্রোভাইড দ্য নিউট্রিয়েন্ট টু দ্য পোলেন গ্ল্যান্ড, না। এটা আরবি যেই দিয়েছে এরকম 17/12/2024, যাই হোক। তারপরে চলে আসছে 15। এটা অ্যাকচুয়ালি ওই যেটা আমরা একটু আগে দেখলাম, যেখানে ওই যেটা আমি অ্যাকচুয়ালি বলছিলাম যে ওই পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হওয়ার পর গর্ভাশয় থেকে এই নির্দিষ্ট ক্ষেত্রে পৌঁছায়, এবং তারপরে কি হয় এখানে এই মোটামুটি যখনই পৌঁছায় গর্ভমুণ্ডের উপর পতিত হয় এবং এই গর্ভাশয়স্থিত যে ঠিক নিকট কোষে পৌঁছায়, তার ফলে পরাগরেণু একটা নালিকা বৃদ্ধি পায়, ডিম্বাশয়ে পৌঁছানোর পরে এই গর্ভদণ্ডটা অগ্রসর হয়ে থাকে, এই যে পোর্শনটা এখান থেকে এটা গ্রোথ করে এসে এটা স্ত্রী জনন কোষে এসে মিট করছে, তারপরে জাইগোট তৈরি হয়েছে, তারপরে নিষেকের পর জাইগোটটা ভ্রূণ বার বলা হয় যে ওই যে জাইগোটটা ডিম্বকের ভিতরে মাল্টিপল টাইম বিভাজিত হয় এবং সেটা ডিম্বককে ঘিরে একটা শক্ত আবরণী তৈরি করে, ডিম্বকটা ধীরে ধীরে একটা বীজে পরিণত হয়, ডিম্বকটা পরিণত হলো বীজে, আর ডিম্বাশয়টা দ্রুত বৃদ্ধি পেয়ে ফলে পরিণত হয়, এই হলো গল্প। ওকে, যাই হোক। তারপরে স্লাইডে চলে যাই, বলা হয় 15 দাগেরটা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ রিজেনারেশন ইন প্ল্যান্টস। উদ্ভিদের পুনরুৎপাদনের জন্য একটা উল্লেখযোগ্য এক্সাম্পল কি? বার্ডিং ইন হাইড্রা, বাইনারি ইনফিশন,
ব্যাকটেরিয়া, বাইনারি ফিশন ব্যাকটেরিয়া ঠিক আছে। গ্রোথ ইন দ্য নিউ প্ল্যান্ট ফ্রম দ্য কাটিং, অ্যাকচুয়ালি উদ্ভিদের ক্ষেত্রে রিজেনারেশন প্ল্যান্ট, মানে উদ্ভিদের রিজেনারেশনের ক্ষেত্রে এগুলো সাহায্য করে থাকে। গ্রোথ ইন দ্য নিউ প্ল্যান্ট ফ্রম দ্য কাটিং, ওই যে কাটিং করা হয় না, কাটিং গ্রাফটিং, ওখান থেকে কাটিং থেকে অ্যাকচুয়ালি সম্পন্ন করা হয়। আর এগুলো তো এককোষী ক্ষেত্রে সম্পন্ন হয়ে থাকে। এটা তো রিপ্রোডাকশন তো হবে না, এটা উদ্ভিদের সাথে কানেক্টেড না। বাইনারি ফিশন এই তো ব্যাকটেরিয়া, এটা তো এটাও হবে না। আর বার্ডিং হাইডার ক্ষেত্রে এগুলোও হবে না। উদ্ভিদের ক্ষেত্রে অন্য কিছু হয়, অ্যাকচুয়ালি ওই কাটিং পদ্ধতির মধ্যে সম্পন্ন হয়। তারপরে চলে আসছে বলা হয় 16 দাগের কোশ্চেন, যেখানে চলে আসছে হোয়াট আর দ্য ইউনিটস অফ ইনহেরিটেন্স দ্য মেন্ডেল রেফার টু অ্যাজ দ্য ফ্যাক্টরস। সেক্ষেত্রে কী হবে, জিন্স, উত্তরাধিকারের সূত্র যেগুলো অ্যাকচুয়ালি মানুষ পেয়ে থাকে, ফ্যাক্টর হিসেবে কাজ করে থাকে, বলা হয় কি, বলা হয় জিন। এবং প্রত্যেকটা জিনের দুটো করে অ্যালিল থাকে, 2 অ্যালিল থাকে, ঠিক আছে, যারা অ্যাকচুয়ালি বিপরীত ক্যারেক্টারিস্টিক যুক্ত হয়, বিপরীত বৈশিষ্ট্য যুক্ত হয়। আরবি যেইতে এসছে ডকুমেন্ট হচ্ছে 18/12/2024। যাই হোক, তারপরে স্লাইডে চলে যাই। বলা হচ্ছে 17 দাগে বলা হচ্ছে হোয়াট ডেভেলপস দ্য ফ্রুট ইনটু আফটার ফার্টিলাইজেশন। নিষেকের পরে কোনটা ফলের আকার ধারণ করে? একটু আগে বললাম আমরা ওভারি। ওভারি যাকে বলা হয় ডিম্বাশয়। ডিম্বাশয় কি হয়? ফলে আর ডিম্বক বীজে। ডিম্বাশয় ফলে পরিণত হয়, ডিম্বকটা পরিণত হয় বীজে, যাকে বলা ওভিউল। ডিম্বাশয় ফলে আর ডিম্বক, যাকে বলা হয় ওভিউল, এটা বীজে বা দানায় পরিণত হয়। আরবি যেইতে এসছে রকমের 17/12/2024। যাই হোক, তারপরে চলে আসছে, আশা করি এখানে এই চ্যাপ্টার থেকে আর কোনো কোশ্চেন তোমাদের আটকাবে না, সেই লেভেলে আমি কিন্তু পড়ালাম। আচ্ছা, বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু অ্যাবাউট দ্য অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। অ্যাসেক্সুয়াল অজনজন সম্পর্কিত কোনটা ঠিক? ইট রিকোয়ার কমপ্লেক্স রিপ্রোডাকটিভ সিস্টেম, একদম না। ইট রিকোয়ার ফার্টিলাইজেশন, না। ইট ইনভলভ 2 প্যারেন্ট অর্গানিজম, না। ইট রেজাল্ট অফস্প্রিং জেনেটিক্যালি আইডেন্টিক্যাল হয়ে থাকে অফ দ্য প্যারেন্ট সেল। যেহেতু অজনজন পদ্ধতিতে মোটামুটি একই ধরনের জেনেটিক বৈশিষ্ট্য সম্পন্ন জীব পাওয়া যায়, ঠিক আছে। এটা আরআরবি যেইতে এসেছিল এবং এটা 17/12-তে এসছে। যাই হোক, তার পরের স্লাইডে চলে যাই। 19-এর দেখে বলা হচ্ছে হোয়াই ইজ দ্য রিপ্রোডাকশন অ্যাডভান্টেজ ফর সিঙ্গেল সেলড অর্গানিজম। এককোষী জীবের জন্য অজনজনন কেন সুবিধাজনক হয়ে থাকে? কারণ রিকোয়ার্ড মেট না, এখানে কোনো মেটের দরকার হয় না। ইট ইনক্রিজ দ্য জেনেটিক ভ্যারিয়েবিলিটি, না। সেম জেনেটিক ক্যারেক্টারিস্টিক্স থাকে, কোনো জেনেটিক ভ্যারিয়েশন ঘটে না। জেনেটিক সেম থাকে, জেনেটিক ভ্যারিয়েশন সেম জেনেটিক ক্যারেক্টারিস্টিক্স থাকে। ইট অ্যালাউ র্যাপিড রিপ্রোডাকশন ফেভারিট কন্ডিশন, একদম যেটি ফেভারিট কন্ডিশনে র্যাপিডলি হয়। ইট প্রিভেন্ট ওভারক্রাউডিং, না। এখানে ওভারক্রাউডিংটা হয়ে থাকে, এখানে ওভারক্রাউডিংয়ের ব্যাপারটা আসে এখানে অজনজন পদ্ধতিতে, ঠিক আছে, অনুন্নত জীবগুলো করে দেয়। আরবি যেইতে এসেছে 18/12/2024। যাই হোক, তারপরে স্লাইডে চলে যাই, যেখানে বলা হচ্ছে যে 20 দাগের কোশ্চেন। 20 দাগের কোশ্চেনটা কী বলা হচ্ছে, হোয়াট আর দ্য রিজেনারেটিভ সেলস বাই দ্য হাইড্রা। হাইড্রা দ্বারা কোন কাজে পুনর্জনিত কোষ ব্যবহার করে থাকে? হাইড্রা ইউজেস রিজেনারেটিভ সেলস ফর দ্য রিপ্রোডাকশন ইন বাই সেক্সুয়াল রিপ্রোডাকশন, একদম না। হাইড্রা ইউজ রিজেনারেটিভ সেলস ফর দ্য রিপ্রোডাকশন বাই দ্য স্পোর ফর্মেশন, হাইড্রা স্পোর হয় না। হাইড্রা ইউজ রিজেনারেটিভ সেল রিপ্রোডাকশন ফ্র্যাগমেন্টেশন হাইড্রার হয় না। স্পোর হয় কার? রাইজোপাস। ফ্র্যাগমেন্টেশন কার হয়ে থাকে? স্পাইরোগাইরা। সুতরাং এই গল্প নেই, তাহলে আসছে কে? আরআরবি বলতে হবে যে হাইড্রা ইউজেস রিজেনারেটিভ সেল ফর রিপ্রোডাকশন অফ দ্য বার্ডিং, এটা হলো মেন কারণ। আরআরবি যেই যতক্ষণে 16/12/2024 এসেছিল, ঠিক আছে। তারপরে স্লাইডে চলে যাই। 21 বলা হচ্ছে আফটার দ্য ফার্টিলাইজেশন দ্য জাইগোট ডিভাইডস মাল্টিপল টু ফর্ম দ্য হুইচ স্ট্রাকচার উইদিন দ্য ওভিউল। অ্যাকচুয়ালি জাইগোট ওভিউলে উইদিন দ্য ওভিউলের মধ্যে কী করে? ওভিউলের মধ্যে অ্যাকচুয়ালি মানে ডিম্বকের মধ্যে এমব্রায়ো বলতে বোঝানোর পর জাইগোট বারবার বিভাজিত হয়ে তৈরি করে কি? এমব্রায়ো তৈরি করে, ঠিক আছে। আর এমব্রায়োটা যেটা অ্যাকচুয়ালি আরআরবি যেইতে এটা যেটিকে 16/12-তে এসছে, এমব্রায়ো তৈরি করে, যাকে বলা হয় ভ্রূণ। এমব্রায়ো তৈরি করে, যেটা অ্যাকচুয়ালি কী করে থাকে? বারবার এটা মোটামুটি বারবার বিভাজিত হয়ে শক্ত আবরণী বিশিষ্ট তৈরি করে। ওভিউল মানে ডিম্বকের মধ্যে, এটা অ্যাকচুয়ালি ডিম্বকের মধ্যেই অ্যাকচুয়ালি বারবার বিভাজিত হয়ে এক ধরনের শক্ত আবরণী তৈরি করে, এবং যেটা ধীরে ধীরে বীজে পরিণত হয়।
এবং এই এমব্রায়োটাই অ্যাকচুয়ালি তার মানে ওভিউল থেকে বীজ সিড তৈরি হওয়ার যে স্টেপ আছে সেখানে একটা মিড পোর্শনে এমব্রায়ো তৈরি হচ্ছে, ঠিক আছে। এর গায়ে একটা কোটিং তৈরি হয়, কোটিং আস্তে আস্তে একটা কোটিং তৈরি হয়, এরপরেই কিন্তু তৈরি হচ্ছে সিড। এটা আমরা দেখব লাইনের, যেটা অ্যাকচুয়ালি কোশ্চেনে। দেখো কোথায় গেল লাইনটা, সেটা হচ্ছে এইটা, যেটা বলা হচ্ছে মোটামুটি যখন নিষেক হয়ে গেল তারপরে তৈরি হয় জাইগোট বা যে ভ্রূণাণু, এটা বিভাজিত হয়ে ডিম্বকের ভিতরে একটা ভ্রূণ গঠন করে, যাকে বলা হয় জাইগোট, যাকে বলা হয় এমব্রায়ো। এই এমব্রায়ো ডিম্বককে ঘিরে একটা শক্ত আবরণী গঠিত হয়, ডিম্বকটা ধীরে ধীরে একটা বীজে পরিণত হয়, ডিম্বাশয়টা দ্রুত বৃদ্ধি পেয়ে পরিপক্ক ফলে পরিণত হয়। তার মানে কি বললাম, জাইগোট বা যেটা অ্যাকচুয়ালি ভ্রূণাণু সেটা ভেঙে বিভাজিত হচ্ছে ভ্রূণ, যাকে বলা হয় এমব্রায়ো। এই ভ্রূণটাকে বলা হচ্ছে এমব্রায়ো, ঠিক আছে। এটা কোথায় হয়, এবং এই যে ডিম্বককে ঘিরে একটা শক্ত আবরণী গঠিত হয়, ডিম্বকটা ধীরে ধীরে এরপর বীজে পরিণত হয়। এই হলো ব্যাপার। তাহলে নিষেকের পরে জাইগোটটা বিভাজিত হয়ে ডিম্বকের ভিতরে, কোথায় করে, ডিম্বকের ভিতরে, ডিম্বকের ভিতরে একটা ভ্রূণ গঠন করে, তারপর ডিম্বককে ঘিরে একটা আবরণী তৈরি, অ্যাকচুয়ালি যেটা আমি এখানে বললাম। তার মানে ডিম্বকের মধ্যে তো থাকছে ভ্রূণ, ভ্রূণকে ঘিরে আবরণী তৈরি হচ্ছে, সেটা পরিণত হচ্ছে বীজ। এটাকে আমি অন্য কালি দিয়েও যদি ব্যাখ্যা দিতে পারি সেক্ষেত্রে ওই ব্যাপারটা দাঁড়াবে এরকম আমার, ঠিক আছে। ডিম্বক এবং বীজের মাঝখানে যদি কেউ থাকে সেটা হলো ভ্রূণ। ওকে, এটা দিয়ে কোশ্চেন আসবেই, এবং মোটামুটি এই চ্যাপ্টার থেকে যাবতীয় যা কোশ্চেন আসবে কিন্তু আমি কিন্তু মোটামুটি কভার করে দিচ্ছি, এরপরে কিন্তু এই চ্যাপ্টার দিয়ে কোনো আর কোশ্চেন থাকার কথা নয়। যাই হোক, তারপরে স্লাইডে চলে যাই, যেখানে বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মেথড অফ দ্য রিপ্রোডাকশন ইন দ্য প্ল্যান্টস হোয়ার অনলি সিঙ্গেল প্যারেন্ট ইনভলভ। বলতে হবে যে কোনটা উদ্ভিদের পুনরুৎপাদনের জন্য একদম বিশেষ পদ্ধতি যেখানে অ্যাকচুয়ালি অন্য প্যারেন্ট বাবা মা থাকে না। এখানে বলে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। প্ল্যান্টের ক্ষেত্রে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন এমন একটা প্রসেস যেখানে বলতে হবে যে অযৌন জন সম্পন্ন হবে। প্ল্যান্ট সব ক্ষেত্রে যেখানে বলতো সিঙ্গেল এবং জেনেটিক্যালি সেম, আরবি যেই দিয়েছে তখন 16/12/2024। হোক, তারপরে স্লাইডে চলে যাই। বলা হচ্ছে হাউ ডু হরমোনাল কন্ট্রাসেপটিক প্রিভেন্ট প্রেগনেন্সি। মানে হরমোনাল যে জন্ম নিয়ন্ত্রণের যেগুলো পিল থাকে, ওরাল পিল যেগুলো থাকে, সেগুলো কি করে অ্যাকচুয়ালি প্রেগনেন্সি বা ওই প্রেগনেন্সিতে অ্যাকচুয়ালি এফেক্ট ফেলতে পারে। বাই ব্লকিং দ্য ফ্যালোপিয়ান টিউব, না। বাই ইনক্রিজিং দ্য স্পার্ম প্রোডাকশন, না। চেঞ্জিং ইন দ্য হরমোনাল ব্যালেন্স অফ দ্য প্রিভেন্ট দ্য এগ রেডিস, এইটা একদম ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি ঠিক আছে, কেন বলা হচ্ছে, কারণ ওই হরমোনাল ব্যালেন্সটাকে চেঞ্জ করে, যেটা অ্যাকচুয়ালি প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেনের ওই এফেক্টটা ওখানে চেঞ্জ করে, ঠিক আছে, ব্লাডেতে, এবং করে মোটামুটি ওই এগ রিলিজ, যেটা অ্যাকচুয়ালি ডিম্বাণুর নিঃসরণের ব্যাপারটাকে পজ করে দেয়। বাই ক্রিয়েটিং ফিজিক্যাল ব্যারিয়ার, একদমই না। এটা আরবি যেই দিয়ে এসছে মোটামুটি 17/12/2024, যে এটা আমরা দেখবো লাইনটা কোথায় আছে। মোটামুটি দেখো যে মোটামুটি যৌনক্রিয়ার ফলে সর্বদাই গর্ভসঞ্চারের সম্ভাবনা রয়েছে যদি স্পার্মটা অ্যাকচুয়ালি জরায়ুর মধ্যে নিক্ষিপ্ত হয়। সেক্ষেত্রে স্ত্রী দিয়ে গর্ভসঞ্চার দেহ এবং মনে একটা বিশেষ চাহিদা সৃষ্টি করে, তাই এই গর্ভসঞ্চার এড়াতে বিভিন্ন উপায় বের করা হয়েছে। সেক্ষেত্রে গর্ভনিরোধক পদ্ধতিগুলো বিভিন্ন প্রকার হয়ে থাকে। এক শ্রেণী গর্ভনিরোধক পদ্ধতি আছে যেটা বলা হয় যে শুক্রাণুকে ডিম্বাণুর কাছে পৌঁছতে সমাধান করে। পেনিস বা শিশ্নে ব্যবহৃত আচ্ছাদন, যাকে বলা হয় কন্ডম হিসেবে এটা কাজ করে থাকে। আরেক ধরনের গর্ভনিরোধক পদ্ধতি আছে যেখানে একটা শ্রেণী হরমোনের ভারসাম্য পরিবর্তন করা হয়, যেটা ডিম্বাণুকে নিঃসরণ ঘটতে দেয় না। এটাই আমাদের কোশ্চেন ছিল, এবং সেক্ষেত্রে যেটা নিষেক্রিয়া ঘটে না। এই ড্রাগগুলো সচরাচর মৌখিক বড়ি বা ওরাল পিল বলা হয়। যেহেতু এই ড্রাগগুলো হরমোনের ভারসাম্য পরিবর্তন করে, তাই এদের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে। সেই জন্য বিকল্প হিসেবে লুপ বা কপারটি অ্যাকচুয়ালি গর্ভনিরোধক উপাদান হিসেবে কন্ট্রাসেপটিক ডিভাইস অ্যাকচুয়ালি জরায়ুতে স্থাপন করে গর্ভসঞ্চার প্রতিরোধ করা যায়। এগুলো ব্যবহারে জরায়ুতে প্রদাহ সৃষ্টি হতে পারে এবং ইভেন পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্ট দেখা যেতে পারে। তাই পুরুষের দেহে শুক্রনালীকে অবরুদ্ধ করার জন্য শুক্রাশয় স্থানান্তরকে প্রতিরোধ করা যাবে। সেক্ষেত্রে যদি স্ত্রী দেহে ডিম্বনালীকে অবরুদ্ধ করা হয় তাহলে ডিম্বাণু জরায়ুতে পৌঁছতে সক্ষম হয় না। তাই সেক্ষেত্রে ফ্যালোপিয়ান টিউবটাকে অ্যাকচুয়ালি শল্য চিকিৎসার মাধ্যমে কেটে বলা হয় টিউবেক্টমি করা হয়, ঠিক আছে। আর পুরুষদের ক্ষেত্রে করা হয় ভ্যাসেক্টমি।
ঠিক আছে, তারপরে এর মোটামুটি আমাদের এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেল কনসেপ্ট। তারপরে চলে যায় পরের কোশ্চেনে, যেটা অ্যাকচুয়ালি পরের কোশ্চেন গিয়ে দেখি এখানে বলা 24 দাগের কোশ্চেন, যেটা বলা হচ্ছে যে কি 24 দাগের কোশ্চেনে যে হোয়াট রোল ডু গ্রিন প্ল্যান্টস অ্যান্ড সার্টেন ব্যাকটেরিয়া প্লে ইন অ্যান ইকোসিস্টেম। একটা বাস্তুতন্ত্রে সবুজ উদ্ভিদ কিছু ব্যাকটেরিয়া কী ভূমিকা পালন করে। এটা অ্যাকচুয়ালি যেটি প্রডিউসারে কাজ করে, কনজিউমারের কাজ কেন করবে? এরা প্যারাসাইটেরও কাজ করে না, এরা ডিকম্পোজারও কাজ করে না। সবসময় গ্রিন প্ল্যান্ট মানে হচ্ছে কি যেটিকে প্রডিউসারে কাজ করে, এবং ওই যে রিয়াকশান এরা মোটামুটি C6H12O6 তৈরি করে থাকে, যাকে বলা হয় গ্লুকোজ। এটা আরআরবি যেইতে মোটামুটি এসছে 18/12/2024। তারপরে চলে যাচ্ছে আমার লাস্ট কোশ্চেন 25 মার্কস, বলা ইন দ্য প্রসেস অফ দ্য ভেজিটেটিভ প্রপাগেশন হুইচ পার্ট অফ দ্য প্ল্যান্ট ইউজড গ্রাফটিংয়ে কোন উদ্ভিদের কোন অংশটাকে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে মোটামুটি ওই গ্রাফটিংয়ে বলা হয় স্টেম বা কাণ্ডকে ব্যবহার করা হয়, গ্রাফটিংয়ে কাণ্ড ব্যবহার করা হয়। এটা আরবি যেইতে এসছে এবং 17তে। এটা আমরা একটু ব্যাখ্যা দেখবো ইন ডিটেলসে। সেক্ষেত্রে বলা অঙ্গজন পদ্ধতি সম্পর্কে দেখবো। অঙ্গজন পদ্ধতি ব্যাপারটা আমি যদিও পড়িয়ে দিয়েছিলাম। উদ্ভিদের বহু অঙ্গ আছে, যেমন ধরো মূল, কাণ্ড, পাতা, এগুলো অংশগুলো উপযুক্ত পরিবেশে বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদ গঠন করে। যেমন ধরো এই পাথরকুচি গাছের পাতার ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি পাতা বৃদ্ধি পেয়ে উদ্ভিদের অঙ্গজন সম্পন্ন করে। তেমনই উদ্ভিদের ক্ষেত্রে প্রজনন এইসব পদ্ধতি, সব ধরনের পদ্ধতি, যেমন এই অঙ্গজননের এই ধর্মটাকে কৃষিক্ষেত্রে বিশেষ করে আখ, আঙুর, গোলা প্রভৃতির মতো বহু উদ্ভিদের জন্মানোর ক্ষেত্রে লোয়ারিং বা গ্রাফটিংয়ে অঙ্গজন পদ্ধতি ব্যবহার করা হয়। এদের ক্ষেত্রে কী ব্যবহার করা হয়? উদ্ভিদের ক্ষেত্রে কাণ্ডটাকে ব্যবহার করা হয়। ঠিক আছে, ওকে। আর বলা হয় যে বীজ থেকে সৃষ্ট উদ্ভিদগুলোর তুলনায় অঙ্গজন প্রক্রিয়া উৎপন্ন উদ্ভিদগুলো তুলনামূলক আগে ফুল ফল ধারণ করে, এবং বীজ সৃষ্টিতে অক্ষম যেমন কলা, কমলা, গোলাপ, জুঁই ইত্যাদির মতো উদ্ভিদ বংশবিস্তার করতে পারে এই পদ্ধতির মাধ্যমে। অঙ্গজনের একটা সুবিধা হলো এই প্রক্রিয়াতে উৎপন্ন উদ্ভিদগুলো অনেকটা জিনগতভাবে একই হয়ে থাকে, মানে যে ঠিক জনিত্র মানে তাদের প্যারেন্টাল এদের মতো হয়ে থাকে, ঠিক বলা হয় জনিত্র জীব সদৃশ হয়। তাই জনিত্র জীবের সব চারিত্রিক বৈশিষ্ট্য অপত্য জীবসমূহের মধ্যে পরিলক্ষিত হয়ে থাকে। এটা হলো এর বেনিফিটস। ওকে, তো আশা করি মোটামুটি তোমার ব্যাপারটাকে বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি। আমার মোটামুটি 25টা কোশ্চেন, যেটা অ্যাকচুয়ালি পার্ট 2 ভিডিও কমপ্লিট হলো। ঠিক আছে, এরপরে আর হয়তো একটা ভিডিও হবে, যেটা অ্যাকচুয়ালি আরআরবি যেইর উপরে একটা ভিডিও হবে বায়োলজি। তারপরে আমরা চলে যাবো টেকনিশিয়ান, তারপরে চলে যাবো যে টেকনিশিয়ান, এবং সবশেষে চলে যাবো এলপির বিভিন্ন কোশ্চেনগুলো। এনটিপিসিতে তেমন কোশ্চেন আসেনি, সুতরাং এনটিপিসির উপর ইন্টারেস্ট দেবো না। অ্যাকচুয়ালি এই যে আমি যে এখানে যে ভিডিওগুলো করলাম, এখানে ম্যাক্সিমাম তোমরা দেখলে যে ঠিক দুটো চ্যাপ্টার, ক্লাস 10-এর দুটো চ্যাপ্টারের উপর কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন আসছে। সেটা হচ্ছে কি, যেটা হলো জেনেটিক্স এবং বলা হয় যে রিপ্রোডাকশন। ঠিক আছে, তো মোটামুটি এই দুটো কিন্তু আমরা কভার করে নিলাম ম্যাক্সিমাম। তাহলে মানে আমাদের মোস্ট অফ অল কোশ্চেন কিন্তু এখান থেকেই এসছে। ওকে, তো আশা করি ভিডিও তোমরা দেখছো, ভিডিও শেয়ার করছো, এবং ভিডিও তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো অবশ্যই, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আরও ভালো ভালো ইম্পর্টেন্ট ভিডিও সায়েন্সের বেসের উপর সমস্ত ভিডিও আনবো। তোমরা সঙ্গে থাকো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অবশ্যই চ্যানেলটাকে এগোতে সাহায্য করো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে যে পরের ভিডিওতে। যে ভালো থেকো।